দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদের সাথে আছি আমি অলিউল রনি। আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত। এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি দৈনন্দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পিছনে যে এক বা একাধিক ঘটনা রয়েছে সেগুলোই। আসলে আজও তার ব্যতিক্রম নয়। তো আমরা শুরু করতে চাচ্ছি। আপনি জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনে মবের সাথে আমরা নতুন করে পরিচিত হয়েছি। তো এক বছর আসলে এর ধারাবাহিকতা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। তো সুতরাং এটি আমাদের ভাবনার জায়গাটাকে আরো সমৃদ্ধ করে কিনা এই লাস্ট যদি 7 দিনের দিকে তাকাই, কি বলবেন? ধন্যবাদ অলিউল রনি আমাকে যুক্ত করার জন্য। আমি প্রথমে একটা জিনিস বলতে চাই, মব একটা শব্দ নিয়ে মানুষের ভিতরে একটা শব্দ যে মব জাস্টিস নামে একটা সাংবাদিকরা এটাকে মোটামুটি জাস্টিস করার প্ল্যান করছে। আসলে মব কখনো জাস্টিস হতে পারে না। মব আসলে আপনি যদি গত এক সপ্তাহের কথা বলেন, গত এক বছরের কথা বলেন, আবার যদি বলেন যে গত 5 বছরের কথা যদি বলেন, মব কিন্তু যুগে যুগে আছে। আপনি যদি 10 বছর আগের দিকে দেন মব ছিল। তবে হ্যাঁ, আপনার কথা সত্য যে গত এক বছরে এই মবটা জাস্টিস না, মবটা একেবারে যেটা আমরা বলি যে জুলাই গণ আন্দোলনের পরে, বিশেষ করে ছাত্রদের গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশ সৃষ্টি যেটাকে আমরা বলি, তারপরে এটা মানে যে মনে হয়েছিল যে এটা বৈধতা পেয়ে গেছে। এটা আগে ছিল না। মব কখনোই বৈধতার জায়গায় ছিল না। এইবার যেটা মনে হয়েছে যে এটা আসলে জাস্টিসে পরিণত হয়েছে। আসলে মবটাকেও অনেকেই মনে করতেছে এটাই ঠিক, অনেকেই মনে করছে, কিন্তু সাধারণ মানুষ এটাকে মনে করছে না আসলেই ঠিক। তার মানেটা কি? তাহলে মবটাকে জাস্টিসে পরিণত করছি আমরা, কিছু গণমাধ্যমও জড়িত আছি, আবার অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও জড়িত আছি এর সাথে। আপনি যেটা বলছিলেন যে 2024 সালের মানে আমরা বলি জুন জুলাই থেকে যখন আগস্টের পট পরিবর্তন হলো, তারপরেই শুরু হলো আসলে এই মব জাস্টিসের ধারণাটা, এবং মনে করা হলো যে একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে ঢাকার একটা পরিকল্পনা। একটা খুন হয়েছে আরেকটা খুন দিয়ে এটাকে ঢাকার চেষ্টা, কিন্তু এটা কখনো হতে পারে না। কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো মব জাস্টিস চলতে পারে না। গত 7 দিনের কথা যদি আপনি একটু বলছিলেন যে গত এক সপ্তাহে, হ্যাঁ, আমরা গত এক সপ্তাহে পুরান ঢাকায় দেখলাম, এর পরবর্তীতে আমরা চাঁদপুরে দেখেছি, আমরা চট্টগ্রামে দেখেছি। হ্যাঁ, এইটাকে আসলে মব জাস্টিস বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ এটাকে আপনি এক এক দৃষ্টিকোণ থেকে এক এক রকম বলতে পারেন। যেমন ধরেন এক জায়গায় বলছে যে বিএনপির লোকজন, আবার চাঁদপুরে বলতেছে জামাতের লোকজন এটাকে আক্রমণ করেছে, আবার চট্টগ্রামের ইতিহাসটা অন্যরকম। এরকম আমরা যখন যেটার প্রেক্ষাপট কিন্তু একটু টানতে হবে আপনাকে। আপনি কি কোনো দলকে টানবেন, নাকি আপনি কি কোনো গোষ্ঠীকে টানবেন, কিংবা আপনি কি কোনো সমাজের, আমরা কি এখানে কেউ মানে আপনিও দায়ী এই মব জাস্টিসের জন্য। আমি বলবো যে এটার দায়িত্ব শুধু যে ওইখানে ঘটে যাওয়া মানুষের জন্য এরকম না, গণমাধ্যম যেমন দায়ী আছে, রাজনৈতিক দলগুলো দায়ী আছে, এখানে আমি সবাইকে দায়ী করতে চাই। আমি বলতে চাই না যে শুধু আমি এটার জন্য দায়ী না। আপনি একটু খেয়াল করেন যে পুরান ঢাকার ঘটনাটা যদি আমি বলি, পুরান ঢাকার নেই, এখানে কিন্তু আনসার সদস্যরা ডিউটিরত ছিলেন। আপনার যদি একটু খেয়াল করে দেখেন যে আনসার সদস্যরা ডিউটিরত ছিলেন, কিন্তু আপনি যখন একজন গণমাধ্যম কর্মী হিসেবে কোনো অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন কি আপনি চলে আসেন যদি কোনো হয়, কোনো ইনসিডেন্ট হয়, কিন্তু আপনি তখন দায়বদ্ধতা থেকে আপনি কাজটা করেন। হ্যাঁ, তার মানে সময় শেষ, আমার ডিউটি শেষ, পুলিশের সময় শেষ, মানে 8টা থেকে 2টা ডিউটি, এর মাঝখানে যানজট লেগে আছে, সেটা ছেড়ে চলে আসবে, এটা হতে পারে না। এখানে একটা খুন হচ্ছে, সে ওখানে অগ্রবর্তী ভূমিকা নিয়ে মানে কাজ শুরু করবে না, এটা হতে পারে না। ওখানে অসংখ্য আপনি জানেন। তো এখানে আরেকটু জানতে চাই আপনার, যে এখানে কি আসলে সরকারের একটা দায় রয়েছে কিনা, কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো স্বরূপে নিয়ে আসতে পারিনি বলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা দায় দিতে চান সেটা হলো গিয়ে, আমরা যদি সরকারকে দায় দিতে পারি, আমরা রাজনৈতিক দলগুলোকেও দায় দিতে পারি, হ্যাঁ, কিন্তু দায় দিয়ে কি সংকট সমাধান হবে? হ্যাঁ, আপনি এটা আসলে এখন সাধারণ মানুষের ভিতরে এই ধারণা যে আপনি যখন এই দেশে কোটা বিরোধী আন্দোলন হলো, আপনি যদি একটু তাকান, কোটা বিরোধী আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলনের যদি সরকার যে ভূমিকা নিল, সরকার স্বৈরাচারের ভূমিকা নিল, হ্যাঁ, তাহলে কি আপনি তখন কে দায়ী? সরকার দায়ী। তো এখন যখন মব জাস্টিস হবে, যে এইটা যদি বন্ধ না করতে পারে, অবশ্যই এই আলটিমেটলি দায় যাবে সরকার উপরে। এই সমস্ত আপনি যখন এই সরকার চেঞ্জ হবে, নতুন সরকার আসবে, তখন কিন্তু এই দায়গুলো তার গাড়েই যাবে। কিন্তু এর মানে এই না যে দায় শুধু সরকারকে দিয়ে আমরা এই দায়টা এড়াতে পারি রাজনৈতিক দলগুলো। কারণ হলে আপনাকে মনে রাখতে হবে যে এই সরকারটা
একটা নতুন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এই জন্য আপনি সরকারকে পুরোপুরি দায় দিয়ে আপনি দায় ছাড়া ভাবে চলবেন, সেটা হতে পারে না। সেখানে আপনাকে রাজনৈতিক দলগুলো যারা আছে, কারণ আমরা বলছি যে এটা রাজনৈতিক দলের মনোনীত সরকার, আমরা বলছি যে সাধারণ মানুষের সরকার, তো সরকারের দায় অবশ্যই থাকবে, কিন্তু এখানে আওয়ামী লীগকে দায় নিতে হবে। আওয়ামী লীগ যেহেতু পলাতক, সো আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে কোনোভাবে না কোনোভাবে জড়িত নাই, সেটাকে কিন্তু আপনারা মানতে পারবেন না। এখানে কোনো না কোনো দায় আছে তাদের। কারণ আমি বলি, আমি একটা জিনিস বলতে চাই, যেখানে ধরেন এই যে মবগুলো, এই মবগুলোর সাথে নেতারা, যেমন বিএনপি, আমি দেখি যে গত যদি 1 বছরের তাকান, আপনি দেখবেন যে 700-র মতো খুন হয়েছে শুধু বিএনপি আর বিএনপি নিজেদের অন্তর্কোণ। কিন্তু আমার প্রশ্নটা হলো, এইখানে যে বিএনপি নেতারা কি খুন হয়েছে? না, বেশিরভাগই কর্মী লেভেলের মানুষ খুন হয়েছে, সাধারণ মানুষ খুন হয়েছে। কিন্তু কেন হলো? এখানে আপনার মনে হতে পারে যে আওয়ামী লীগ নাই। আমি বলবো যে বিএনপি নেতারা যে নেতৃত্ব দিচ্ছে, একটা সময় আপনি খেয়াল করেন যে বিএনপির পল্টন ময়দানে যখন মিটিং মিছিল হতো, তখন 10 জন 12 জন 15 জন 20 জন পাওয়া যেত, তার মানে লোক পাওয়া যেত না। তো এখন এত লোক আসতেছে, হাজার হাজার লোক আসতেছে, এরা কারা? আসলে কর্মী যারা আছে, এরা একসময় আওয়ামী লীগে ছিল, এখন বিএনপিতে আসছে, এরাই এইটার জন্য দায়ী। এখন আপনাকে বিএনপিকে দায়ী দিবেন? বিএনপিকে দায়ী দিয়ে আপনি ক্ষান্ত হতে পারেন না। কারণ আমরা জানি যে মবের যে শুরুটা এখানে, মানে আমরা যদি বলি এনসিপি, নতুন হয়তো একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, সেখান থেকে শুরু, সেখান থেকে মবের শুরু, সেখান থেকে 32 নম্বর শুরু, সেখান থেকে বিভিন্ন জায়গায় যে ইয়েটা শুরু হয়েছে, সেটারই একটা চলমান। তখন আমরা যখন যে স্টুডেন্ট যেখানে বিভিন্ন জেলায় আন্দোলন করছে, চট্টগ্রামে করছে, রংপুরে করছে, দিনাজপুরে করছে, ময়মনসিংহে করছে, তাদের কি মনে হয়েছে যে আমরাই জাস্টিস, আমরাই ঠিক, এখানে যে অন্যায় করতেছে সেটা আমরা রিমুভ করব। এইভাবে মব জাস্টিসগুলো শুরু হয়েছে। এবং আপনি এই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্রদের থেকে আমাদের একটা নতুন দল এনসিপি হয়েছে, এনসিপিকেও আপনাকে দায় নিতে হবে যে এটার জন্য তাদেরকেও দায় নিতে হবে, যে ভাই এটা যদি তারা রিমুভ করতে না পারে, তারা যদি বন্ধ না করবে, কারণ তাদের নেতৃত্বেই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বেই যেহেতু নতুন দল আসে, তাদেরকেও দায় নিতে হবে। তাদেরকেও বলতে হবে যে মব সৃষ্টি করবে, যে মবের সাথে জড়িত, তার পানিশমেন্টটা নিশ্চিত করতে হবে। এই জন্য আপনি এককভাবে সরকারকেও দায় দিতে পারেন না, বিএনপিকেও দায় দিতে পারেন না, এনসিপিকেও দায় দিতে পারেন না। সবাইকে আবার সবাই দায়ী, সরকার যেমন দায়ী, বিএনপি দায়ী, এনসিপিও দায়ী। কারণ হলো কি, আমরা একটা ছাত্রদের সরকার বলি আমরা। এটা যদি ছাত্রদের সরকার হয়, তাহলে ছাত্রদের সরকার যদি এই মানে বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার, তারা যদি সরকার হয়, ডক্টর ইউনূস সাহেব, আমাদের জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বারবার বলে এটা আমরা হলাম ছাত্রদের সরকার, মানে বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার। তাহলে পরে এই দায়টা ছাত্রদের উপরে যায়, যদি এই অন্যায়টা ওইখান থেকে হয়। তবে হ্যাঁ, এখানে যখন আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন আপনি জানবেন যে আপনি ক্ষমতায় আসছেন, বিএনপি যখন জানবে যে আমি ক্ষমতায় আসছি, বৈষম্য ছাত্র জানবে যখন আমরা ক্ষমতায় আসছি, তখন কিছু এই ধরনের যে তৈরি হয়। তারা মনে করে যে নিজেদের ভিতরে তখন কোন্দলতে হয় যে না, তাকে ক্ষমতায় যাওয়া দিতে হবে না, আমি যাব, আমি সামনে এমপি হব। তো এই যে অভ্যন্তরীণ কোন্দলগুলো, এটার কারণেই এই যে খুন খেরাপি গত 1 বছর ধরে আপনি যে দেখবেন ভালো করে, যে সেটা হলো গিয়ে বেশিরভাগই হচ্ছে নিজের দাপট দেখানো, নিজের ক্ষমতা দেখানো, নিজের অবস্থান তৈরি করা, এটার কারণে হচ্ছে। এবং এর সাথে একটা বড় কর্মী গ্রুপ জড়িত, যাদেরকে আমি বলি যে এদের আসলে কোনো দল করে না। একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে, এখন এনসিপি করে, এখন অন্য দলের সাথে জড়িত। আমরা দেখেছি যে একটি দলের চাহিদা মোতাবেক তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত সরকার নিয়েছে। বিশেষ করে যখনই দুটি দলের মধ্যে আসলে একটি বিশৃঙ্খলা আমরা দেখতে পাই, তখনই দেখি যে তাৎক্ষণিকভাবে ওসিকে প্রত্যাহার করা হয় কিংবা পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করা হয়, আসলে কোনো সিদ্ধান্ত ছাড়া কিংবা কোনো বৈঠক ছাড়া। তো আপনি কি মনে করেন না আসলে এটিও পুলিশ বাহিনীকে স্বাভাবিক হতে আসলে এক ধরনের বাধা তৈরি করছে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, সেটা পুলিশ বাহিনীকে আমরা জানি যে মোরালি পুলিশ বাহিনী, আমরা যদি একটু তাকাই, যে আপনার যদি একটু স্মরণ করে দিই 2024 সালের কথা, 2024 সালের জুলাই মাসে বড় ধরনের একটা ইনসিডেন্ট হলো। সেটা হলো সিরাজগঞ্জে। কি হলো? ওখানে 13 জন পুলিশ, সম্ভবত এর চেয়ে সংখ্যা কম বেশি হতে পারে, যে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। এটাও এক ধরনের মোব ছিল। আপনি যদি বলেন যে মব জাস্টিস, এটা হলো এক ধরনের মোব। এই মবের মাধ্যমেই এখানে করা হলো। তখন কেউ ক্রেডিট নিয়ে, বিএনপির লোকজন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, এনসিপি ক্রেডিট নেওয়ার, জামাত ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তো আমি একটু ওইখান থেকে পুলিশের জায়গাটাতে আসি, যে বাস্তবতায় এইটার মাধ্যমেই পুলিশ বাহিনী মনোবল ভেঙে গেল। এবং পরবর্তীতেও দেখছি যে আমরা দেখছি যে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশের মরদেহ, কিংবা দেখা গেছে থানায় ঝুলে আছে পুলিশের মরদেহ। এইটার কারণে পুলিশ মোরালি, আমরা জানি যে 2024 জুলাইয়ের আগস্টের পরবর্তীতে
পুলিশ মোরালি ভেঙে গেছেন। এই সরকার, আমরা জানি যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন, উনি মোরালি চেষ্টা করলেন যে তাদেরকে স্বরূপে ফিরিয়ে আনার জন্য, এবং নানা কারণে হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে জাহাঙ্গীর আলম যে উনিও খুব বিচক্ষণ মানুষ, তাকে নিয়ে আসা হয়েছে, এবং সে খুব পরিশ্রমী বিচক্ষণ মানুষ, 24 ঘন্টা কাজ করে একজন মানুষের মধ্যে তার ভিতরে আছে। তবে ব্রিগেডিয়ার শাখাওয়াতের কোনো ভালো ভালো পদক্ষেপ ছিল যেগুলো উনি হয়তো জাহাঙ্গীর সাহেব টানছেন। এখানে আমি বলতে চাই যে এই যে একটু খেয়াল করে দেখেন যে আপনি বলছেন যে ওসি এসপি সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনাকে বুঝতে হবে যে শুধু যে ওসি এসপি লেভেলে আপনি চিন্তা করছেন, এই লেভেলে সচিব লেভেলে চিন্তা করছেন, যেখানে আমাদের উপদেষ্টাকেই সরিয়ে দেওয়া হয়, তখন এই ওসি এসআই এসপি স্বাভাবিক নিয়মে তাদের এটা হতেই থাকবে। তবে হ্যাঁ, এটার কারণে যে প্রভাব পড়ছে, অবশ্যই কী ধরনের প্রভাব পড়ছে আপনাকে বলি, যে আমাদের রিপোর্ট থাকে যে এই জেলায় এতগুলা খুন খারাপি হয়েছে, এই বিভাগে এতগুলা খুন খারাপি আছে, এইগুলো, এটার একটা ডাটাবেস থাকে। এবং আপনি খুব ভালো করে জানবেন যে চুর পুলিশের একটা গল্প আছে, যে চুর যেমন পুলিশকে চেনে, পুলিশও চুরকে চেনে। তো এই যে পুলিশের একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তো এখন হঠাৎ করে যখন এক জেলা থেকে আরেক জেলায় যায়, তার একটা স্টাডির বিষয় হয়ে দাঁড়ায়, চিনতে সময় লাগে। এবং এই কারণটার কারণে যখন হঠাৎ করে তাকে 3 মাস পরে তাকে বদলি করে দেওয়া হয়, তখন নতুন করে আসে, যার এই কারণটার জন্য অপরাধ বেড়ে যায়। এটা একটা অন্যতম কারণ, এই অপরাধ বেড়ে যাওয়ার কারণ। আপনি বলছেন যে হ্যাঁ মনোবল ভেঙে যাচ্ছে কিনা, হ্যাঁ পুলিশেরও মনোবল ভেঙে যায়। সে আজকে ধরেন এই পরিবার নিয়ে ইয়াতে আসছে, দিনাজপুরে আসছে, কালকে বান্দরবনে তাকে বদলি করা হলো। অবশ্যই তার এই ফ্যামিলি, তার প্রত্যেকেরই তো পরিবার আছে, এই পরিবার যদি দিন শেষে তার পরিবারটাই মুখ্য, কাজ এবং পরিবার এই দুইটোর যদি সমন্বয় না হয়, তাহলে পরে প্রত্যেকটা মানুষ তার মনোবল ভেঙে যায়। তো এই জায়গা থেকে পুলিশ তার মনোবল ভেঙে যাচ্ছে। এই আইনশৃঙ্খলা যে আপনারা বলেন যে খারাপের দিকে যাচ্ছে, আমি বললে আমি যদি একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমি একটা ডাটাবেস আছে আমার মোবাইলে আছে, আমি এখানে একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে। ডাটাবেস কিন্তু বলছে, আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ডাটাবেস আপনাদেরকে একটু দেখাই, মানে আমি স্মরণ করিয়ে দিই। 2020 সালে এই অপরাধ, এই আমি বলি ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, এরপরে ধর্ষণ, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, অপহরণ, এই ধরনের বিস্ফোরক, মাদকদ্রব্য চোরাচালান, এই যে মামলাগুলো, এটার একটা আমি পরিসংখ্যান আজকে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পেয়েছি। সেটাতে দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে আপনি যদি একটু তাকান যে 2025 সালে এই যে জুন জুলাই পর্যন্ত আমরা এটার সর্বমোট মামলা যে অপরাধের যে তালিকা, সেখানে 91,338। হ্যাঁ, এটা একটু বেশি বলতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে 2024 সালে সেই সংখ্যাটা ছিল 1,72,000, 2023 সালে সেই সংখ্যা ছিল 1,95,000, 2022 সালে সেই সংখ্যা ছিল 2,42,000, 2021 সালে সেই সংখ্যা ছিল 1,97,000, আর 2020 সালে ছিল 1,87,000 বা প্রায় 88,000। হ্যাঁ, তো এই পরিসংখ্যান কি বলে? আপনারা যেখানে শুধু এই সরকারকে দায় চাপান, বা এই ছাত্রদের সরকারকে দায় চাপান, কিংবা ছাত্রদেরকে দায় চাপান, কিংবা বিএনপিকে দায় চাপান, বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে না, আমরা কি 2020 সাল থেকে এই 25-24 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার মানে অপরাধীর চিত্র সেটা কি প্রমাণ করতেছে? অপরাধীর চিত্র অপরাধী আরো বেশি ছিল। শাকাওয়াত হোসেন, আরেকটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই যে আসলে ভুক্তভোগী থানায় গিয়েও আসলে তার মামলাটি নেওয়া হচ্ছে না, এবং সেই সাথে আসলে আমরা প্রায় এটি দেখি যে খুন, ধর্ষণ বা আরও বিভিন্ন কিছু। তো সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটু বিষয়ে জানতে চাই, যেটি হচ্ছে আমরা কিন্তু এই যে জুলাই আন্দোলনটা করেছি আসলে কিন্তু একটি বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য। সেক্ষেত্রে হচ্ছে বিগত সময় কি ঘটেছে বা বর্তমানে কি ঘটছে এটির জন্য কিন্তু না। আগে যদি 2 লাখ থেকেও থাকে, এখনও যদি আপনার 1.5 লাখ থাকে, কিংবা সেটি যদি 1 লাখে নেমে আসে, তাও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ না। তো সুতরাং এটি আসলে কি বলবেন যে আমরা অনেক সময় ভুক্তভোগীর কথা শুনি যে আসলে মামলাটি নেওয়া হচ্ছে না? হ্যাঁ, মামলা নেওয়া হচ্ছে না, সেটা আপনি যদি একটা দেখেন, আপনি ধরেন এই যে 2 লাখ কথা বললাম, সেখানে যদি আপনি একটা উদাহরণকে
আপনি পুঁজি করে যদি মনে করেন যে ওভারঅল সিচুয়েশন তৈরি দেখাইতে চান, সেটাকে মানা যায় না। হ্যাঁ, এরকম একটা দুইটা কেস এক সময় আগে আরও বেশি ছিল। আপনি ভাবছেন যে পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে এগুলো বেশি ছিল, আরও বেশি ছিল। মামলা করতে তো আপনি থানায় যেতে পারতেন না, এখন তো যারা যেতে পারতেছেন, এখন অনলাইনে সমস্ত জিডি করতে পারতেছেন, অনলাইনে সব কিছু করতে পারতেছেন। আগে তো থানা পর্যন্ত যাওয়ার মতো সাহস ছিল কিনা আমি জানি না, কিন্তু আপনি একটু স্মরণ করে দিই, সেটা হলো গিয়ে এখন থানায় মামলা নিচ্ছে না, এই ধরনের দু এক জায়গায় ব্যতিক্রম হতে পারে, দু এক জায়গায় পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে, সেটা হতে পারে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে ছাত্র প্রতিনিধি আছে এখন বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়। হ্যাঁ, যার কারণে ভিকটিমরা মামলা দিতে পারছে না, এটা তথ্যগত কিছু ত্রুটি আছে। তবে হ্যাঁ, যে আপনি একটু বললেন পলিটিক্যাল একটা দল যখন ক্ষমতায় থাকে তার পলিটিক্যাল পাওয়ার যেরকম থাকে, এখন একটা অভিযোগ পাওয়া যায়, সেটা অনেকটাই সত্যও, কিছু সত্য কিছু মিথ্যাও আছে। যেমন ধরেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তারা থানায় যেয়ে হামলা করছে, থানায় যেয়ে আসামি ছিনিয়ে নিচ্ছে, এরকম কিছু ঘটনা। এটা ব্যতিক্রম ঘটনা, এরকম কিন্তু অহরহ ঘটনা না। এটা এরকম দুই একটা ঘটনা, এটাকে যদি আপনি উদাহরণ হিসেবে টেনে সারা দেশের চিত্র তুলে ধরতে চান, সেটা হতে পারে না। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে জিরোতে নিয়ে আসা, যেটা কমিয়ে নিয়ে আসা, হ্যাঁ, আপনি যদি পরিসংখ্যানটার দিকে তাকান, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আপনি যদি গত 6 মাস যে পরিমাণে যে অবস্থান ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সামনের মাসে আরও কমবে। আপনি যদি খেয়াল করেন যে আমি মনে করি যে ডিসেম্বর নাগাদ সেটা আপনি তো জিরোতে আনতে পারবেন না একদিনে। আমাদের যে একটা সার্বিক অবস্থা, দেশের যে সার্বিক অবস্থা, পুলিশ বাহিনীর বঙ্গর অবস্থা, সব মিলিয়ে একটু সময় লাগবে। হ্যাঁ, তবে অপরাধের প্রবণতা আমার ধারণা কমছে এবং সামনে আরো কমবে। শাকাওয়াত হোসেন, আর একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আসলে একটি সরকার যখন ক্ষমতায় থাকে তখন অপরাধের মাত্রা কিংবা সেই দলের লোকজন একটু সুযোগ সুবিধা নিয়ে থাকে, এটি যেমন আমি অস্বীকার করছি না, সেক্ষেত্রে বর্তমানে যে দলটি রয়েছে সেটি আসলে কোনো দলের না কিংবা কোনো ব্যক্তির না, সেটি আমাদের আসলে সবার। সেক্ষেত্রে আসলে এই অপরাধ দমনে সরকারের কি আরো কঠোর হওয়া উচিত কিনা? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কঠোর হওয়া উচিত, আমি শুধু বলবো যে এখানে সরকারকে শুধু কঠোর হলে হবে না। আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে যদি আপনি আপনাদেরকে বলি 2007-08 যে গভর্নমেন্ট আসলো, সেটা কি বলে তত্ত্বাবধায়ক সরকারের, হ্যাঁ, সে 2 বছর মেয়াদী ছিলেন। সেই গভর্নমেন্টের আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা যদি একটু যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন, সেই সময় সেনাবাহিনীর একটা বড় ধরনের ভূমিকা ছিল। আমি বলবো যে সেনাবাহিনী সেই সময় বেশি কঠোর ছিল। আমি বলতে পারি সেই সময় রাস্তাঘাটে কোনো অনিয়ম দেখলে মানুষ ভয়ে মানে পালিয়ে যেত। আপনি যদি খেয়াল করেন যে এই সময় এই ধরনের গভর্নমেন্টকে শুধু যে পুলিশ বাহিনী হেল্প করবে না, সমস্ত বাহিনীকে তাকে হেল্প করতে হবে। সেই জায়গাটা থেকে আমি খেয়াল করেছি যে সেনাবাহিনী হয়তো চোর দমনে যাবে না, সে হলো ডাকাতি দমনে যাবে না, কিন্তু সে হলো গিয়ে এই মব জাস্টিস দমনে খুব জোরালো ভূমিকা নিতে পারে। আমি মনে করি যে সেনাবাহিনী তার ভূমিকা নিচ্ছে না তা না, নিশ্চয়ই সেনাবাহিনীর প্রতিদিনের অভিযানে অনেক জায়গা থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা, তাদের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তাদের অবস্থান, তারা বন্যায় যাবে, তারা ইয়েতে যাবে, ঠিক আছে, কিন্তু এই জায়গার থেকেও মনে রাখতে হবে যে এই জায়গায় যদি তাদের ভূমিকাটা আরও স্ট্রং হয়, শক্তিশালী হয়, সরকারের জন্য যেমন সহজ হবে, সেই জায়গায় সরকারের বলতে সহজ হবে যে আমরা এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা নিয়েছি। হ্যাঁ, আপনার কথা সত্য যে অবশ্যই সরকারের আরো বেশি স্ট্রং হওয়া উচিত, সেটা যে বাহিনীর সহযোগিতা নিয়েই হোক। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেখেছি আসলে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা শুরু হয়েছে। আমরা দেখেছি কয়েক দফায় আসলে ডেটও পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি রয়েছেন, তিনি লন্ডনে বিএনপির চেয়ারম্যান যিনি, তার সাথে হচ্ছে যখন আলোচনায় বসেছেন তখন একটি ডেট দিয়েছেন ফেব্রুয়ারিতে। এরপর আমরা কিছুটা দেখেছি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা সমন্বয় দেখেছি, কিন্তু নতুন করে এই বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে আবার আসলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসলে আপনার কি মনে হয় যে যথাসময় কি নির্বাচন হবে কিংবা কি সন্ধিহান রয়েছে সামনে? হ্যাঁ, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের দিকে আসলে আমরা তো যেটা হয়, সরকারে যারা থাকেন কিংবা ধরেন দলীয় যারা উপর লেভেলে থাকেন, তাদের যে সংকটটা হলো, তারা হলো সাধারণ মানুষের কাছে যান না। হ্যাঁ, যার কারণে সাধারণ মানুষ কি চায় সেটা তারা নিজেরা ঠিকমতো জানেন না, এবং যে সংকটটা তৈরি হয়, এবং আমরা যখন আমাদের নেতারা যখন কথা বলেন, সেটা সরকার প্রধান হোক কিংবা অন্য দলের নেতারাই হোক, তারা বলে যে সাধারণ মানুষ চায় দ্রুত নির্বাচন, সাধারণ মানুষ চায় ডিসেম্বরের নির্বাচন, সাধারণ মানুষ চায় এই জুলাইয়ের নির্বাচন। বাস্তবতাটা কি? বাস্তবতা হলো সাধারণ মানুষ আসলে নির্বাচন চায় কি চায় না, সেটার কারণে সাধারণ মানুষের কাছে যদি আপনি যান, তখন দেখবেন, আমি একটু আপনার কাছে আপনার কথায় আসছি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, আপনি যদি খেয়াল করে দেখেন যে এই সরকার গঠনের পর
তারা একটা ডেডলাইন দিল বিভিন্ন বিদেশি গণমাধ্যমে, হ্যাঁ আমাদের কোনো গণমাধ্যমে বলে নাই, কিংবা সংবাদ সম্মেলন উনি বলেছেন, যেটা আমরা বলি যে উনি সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে পরবর্তীতে আমাদের কোনো গণমাধ্যমকে উনি সাক্ষাৎকার দেন, বিভিন্ন বিদেশি গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারতাম যে জুনে নির্বাচন হবে, জুনের মধ্যে নির্বাচন হবে, এই কথাটা স্পষ্ট হয়। উনি যত জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন প্রত্যেকটা জায়গায় বলেছেন। হ্যাঁ, এটার প্রেক্ষাপটটা চেঞ্জ হলো যখন লন্ডনে, এরপরে এপ্রিল আসলো, হ্যাঁ এপ্রিল আসলো, এরপরে আসলো ফেব্রুয়ারিতে। হ্যাঁ, এটা যে বিশেষ করে লন্ডনে যখন গেলেন, আমরা যদি একটু খেয়াল করি যে কয়েকটা দল, মানে এখানে আমরা যে মুখ্য দল কি বিএনপি, এরপরে তো জামায়াত ইসলামী, এনসিপি, এরপরে বিভিন্ন ইসলামী দলগুলো আছে, এরপরে আছে বাম দলগুলো আছেন। কিন্তু আপনি যদি একটু যে খেয়াল করেন, আপনি যদি একটু আরো আগে থেকে খেয়াল করেন যে 6 মাস আগে থেকে জামাত বলছেন যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হলে ভালো হয়। তারা বলছে না যে আমরা চাপ সৃষ্টি করব, তবে এই সময় হলে ভালো হয়। জামাতের ভালো হওয়া মানে কিন্তু একটা ফিক্সড ডেট করা। আপনি একটু খেয়াল করবেন, জামাত খুব গোছালো, অর্গানাইজার, খুবই অর্গানাইজ একটা সংগঠন। তারা বলছে মানে তারা অবশ্যই ক্যালকুলেশন করে, ক্যালকুলেটিভ ওয়েতে তারা ম্যাথমেটিক্যালি তারা একটা দিয়েছে যে কেন দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন। এরপরে এসএসসি পরীক্ষা, অন্য রোজা, এই আনুষঙ্গিক, এরপরে আমাদের দেশে বৃষ্টি, বন্যা, এইসব ইস্যু একদম পরিকল্পিতভাবে তারা জানিয়েছেন। আর বিএনপি আসলে পলিটিক্যাল বক্তব্য যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ক্যালকুলেটিভলি বলে নাই। কিন্তু আমি বলবো যে এখানকার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি খুব বিচক্ষণ মানুষ। হ্যাঁ, উনি কিন্তু লন্ডনে এই যে আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার সাথে বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হলে ভালো হয়। এবং প্রধান উপদেষ্টা এর পরবর্তীতেই বললেন যে যেহেতু দলগুলোর চাওয়া, উনি কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে কনফিউশনে ফেলবো যে দলগুলোর চাওয়া, খেয়াল করে দেখেন, এদেশের মানুষ চায় কিনা সেও কিন্তু বলে না, দলগুলোর চাওয়া, তো আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনে যেতে চাই। তার মানে হলো যে আমরা বলতে চাই যে আপনি যে নির্বাচনে অনিশ্চয়তার কথা বলছেন, সেখানে প্রধান উপদেষ্টা এত কমিটমেন্ট মানুষ একজন, আমি মনে করি না যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে বা হবে। তবে হ্যাঁ, একটা ঘটনা তো অবশ্যই বলতে হয়, এই গভর্নমেন্ট কিন্তু ছাত্রদের, আমি বারবার বলছি, এই গভর্নমেন্টটা হলো গিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের, এনসিপির না। একটু খেয়াল করে দেখবেন, বৈষম্যবিরোধী ছাত্ররা কিন্তু সবাই এনসিপি করে এরকমও না। তো বৈষম্যবিরোধী ছাত্ররা আর একটা বড় গ্রুপ এখন এনসিপিতে যুক্ত হয়েছেন, তারা কিন্তু এই নির্বাচনটা নিয়ে এখনো পর্যন্ত সন্তুষ্ট না, এই ডেট নিয়ে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্রদের একটা সময় ছিল যে ফেসবুকে যদি আমরা স্ক্রলিং করি দেখবেন যে 5 বছর ক্ষমতায় দেখতে চাই কাদেরকে, এই বর্তমান সরকারকে 5 বছর, এটা একটা ফেসবুকে বিশাল ক্যাম্পেইন চলছে, আপনি খেয়াল করে দেখবেন। তার মানে ছাত্ররা এবং সাধারণ মানুষও আমি বলবো যে এর মধ্যে ইনভলভমেন্ট আছে, তারাও যে এই সময় নির্বাচন চায়, এরকম দ্রুত নির্বাচন চায় না, তারা একটা সেটেল গভর্নমেন্ট চায়, এরকম না যে এই গভর্নমেন্টটাই ভালো করুক, ভালো করতেছে। আপনি রিজার্ভের পরিমাণ বেড়ে গেছে, ডলারের সাথে আপনি যদি চিন্তা করেন ডলারের রেট কমে গেছে, তার মানে কি এই গভর্নমেন্ট ভালো করতেছে না তা না। অর্থনীতিতে যদি তাকান বিভিন্ন সেক্টর, হ্যাঁ আমরা এই আমেরিকার সাথে হয়তো নেগোসিয়েশনে যেতে পাই নাই, কিন্তু এর সাথে নির্বাচনের অনিশ্চয়তা, হ্যাঁ বিদেশি চাপ আছে, বিদেশিরা চায় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকুক, কিন্তু এদেশের সাধারণ মানুষকে আপনি চাপায় দিবেন যে সাধারণ মানুষ নির্বাচন চায়, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যে এনসিপি যে বলে সাধারণ মানুষ চায় না, বা অনেকেই বলে যে সাধারণ মানুষ চায় যে এই সরকার থাকুক, এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি আরেকটু জানতে চাই, আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে স্বৈরাচার বলেন, তারপর যে আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে, সেই সাথে বিএনপির কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বিগত নির্বাচনগুলো যদি পর্যবেক্ষণ করি, এই ভোট ব্যাংকটা কখনো 30% বা কখনো 35%। তো সুতরাং বর্তমান যে প্রেক্ষাপটে, এখানে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, এবং আমরা বলছি বা গণমাধ্যমে যেটা এসেছে যে বিগত যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে 3টি, কখনো রাতের ভোট হয়েছে বা কখনো বলছেন যে আমি এবং ডামির নির্বাচন যেটি। তো সেখানে দাঁড়িয়ে এই যে ধরেন 35% বা 40% মানুষ যারা এখন বর্তমানে ভোট চাচ্ছে, আপনি কি এটি কোনোভাবে অস্বীকার করতে পারবেন কিনা, বা ভোটের জন্য মানুষ যে উদ্বিগ্ন হয়ে আছে, এটি কি অস্বীকার করার জায়গা আছে কিনা? না, আপনার কথাটা সত্য যে হ্যাঁ সাধারণ মানুষ ভোট চায় না সেটা না, অবশ্যই ভোট চায়, কিন্তু একটু সময় নিয়ে চায়। কারণটা বলে সবাইকে সময় দিতে চায়। এদেশের মানুষ কিন্তু খুব সহনশীল মানুষ। আপনি দেখবেন যে জিনিসপত্রের যখন দাম বেড়ে যায় তখন চিন্তা করে আচ্ছা দেখি না আরেকটু কি দাঁড়ায়, হ্যাঁ চেষ্টা করছে কিনা দেখে। এই দেশের মানুষ কিন্তু খুব সহনশীল, এই জন্য ভোট চায় না সেটা কিন্তু আমি বলছি না। এই দেশের মানুষও ভোট চায়, কিন্তু কি ক্যাম্পেইনটা আসলো সাধারণ মানুষের থেকে ক্যাম্পেইন। আমি বলছি যে ফেসবুকে যখন ক্যাম্পেইন হলো, তো এই সাধারণ মানুষও নির্বাচন চায়,
তবে কি চায় যে একটা স্থিতিশীল অবস্থায় আসুক, আমরা একটু ভালোভাবে বাঁচতে শিখি, তারপরে আমরা নির্বাচনটা চাই। আমি বলছি না যে এনসিপির কথায় যে 5 বছর পরে নির্বাচন হবে। হ্যাঁ, আমরা কেন 2 বছর দিতে পারতাম না? সে সরকারকে 2 বছর যদি জুন পর্যন্ত, হ্যাঁ, এটার জন্য চাপাচাপি করে, এটার জন্য আন্দোলন করে, এটার জন্য যে আমরা মারামারি করলাম, খুনাখুনি করলাম, এটার দায়কে দিবে, এটার দায় তাহলে তখন দলগুলোকে নিতে হবে না? এই জন্যই আমি বলতে চাই যে না, সে যখন বলেছে তার মানে নির্বাচন দিবে, এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কোনো কারণ নেই, আমি কোনো কারণ দেখছি না। তবে হ্যাঁ, যেহেতু একটা গ্রুপ বলতে আমি বলবো যে এটা একটা বড় গ্রুপ, বৈষম্যবিরোধী ছাত্রদের, যেহেতু সরকার বৈষম্যবিরোধী ছাত্র, যেহেতু এনসিপি এখনো তাদের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, এখনো পর্যন্ত নিবন্ধন তার স্থায়ী হয় নাই, এখনো পর্যন্ত আপনারা যে আমরা বলবো যে এই যে বর্তমান নির্বাচন কমিশন যে কাজটি করেছে, খুবই একটা অন্যায় কাজ করেছেন, সেটা হলো যে তাকে মার্কা দিচ্ছেন না। হ্যাঁ, মার্কা নিয়ে বিতর্ক থাকতে পারে, যা আপনারা বলতেছেন নির্বাচন কমিশনের ব্যাখ্যা কি? নির্বাচন কমিশন বলছে যে এই শাপলা, হ্যাঁ, বা শাপলা যে মার্কাটা চাচ্ছে এনসিপি, তারা বলছেন যে এই শাপলা হলো জাতীয় প্রতীক। আরে ভাই, শাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে পরে তুমি ধানের শীষ কি প্রতীক, নৌকা কি প্রতীক? অলসো আপনি যদি লাঙলের কথা বলেন, সেখানে আপনি পয়সাগুলো দেখবেন, বাংলাদেশের যে পয়সা, জাতীয় প্রতীক মানে হলো গিয়ে যে পয়সা, টাকায় যে প্রতীকগুলো থাকে। আমি আরেকটু বলি, সেক্ষেত্রে আমরা জামায়াতে ইসলামের যে প্রতীকটি, সেটিও কিন্তু আসলে আমাদের সুপ্রিম কোর্টের প্রতীক, তো সেটা নিয়েও কিন্তু কথা হতে পারে। হ্যাঁ, সেটা অনেক বড়, মানে আপনার সুপ্রিম কোর্টের যে কারণে বাতিল হয়েছিল জামায়াতে ইসলামের প্রতীক, যেটা হলো গিয়ে দাঁড়িপাল্লা, যেটা হলো গিয়ে খুবই ইন্ডিকেটর, এটা অবশ্য বড় ধরনের, যদি আপনি জাতীয় প্রতীকের কথা বলেন, এটা হলো গিয়ে বড় ধরনের জাতীয় প্রতীক। তাহলে পরে ওই প্রতীকগুলো যদি না বাদ দেওয়া না যায়, তাহলে পরে এই প্রতীক শাপলা নিয়ে কোনো আপত্তি থাকার কথা ছিল না নির্বাচন কমিশনে। আমার মনে হয় যে এই বিতর্কগুলো তৈরি করছে নির্বাচন কমিশন, এবং টার্গেটটাই হলো নির্বাচনকে বিতর্কিত করা। আর তো সেক্ষেত্রে আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু তাদের জায়গাটি ক্লিয়ার করেছে, তারা কিন্তু বলেছেন যে আরো একটি দল, বিশেষ করে নাগরিক ঐক্য, তারাও কিন্তু এই প্রতীকটি চেয়েছে, এবং যার ফলে তারা এই প্রতীকটিকে তাদের প্রতীক লিস্টে রাখেননি। তো এর পাশাপাশি আপনার সাথে আরেকটু আমি যে বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়েও আসলে একটি আলোচনা চলছে। সেখানে হচ্ছে জামায়াত ইসলামী থেকে শুরু করে এনসিপি, এবং এই সাইড যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে বিএনপি এবং তাদের সমমনা যে দলগুলো, তাদের মধ্যে কিন্তু একটি পাল্টাপাল্টি অবস্থান। তো আসলে এই বিষয়টা কেন পিআর পদ্ধতি নিয়ে? হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন পিআর পদ্ধতি এখনো পর্যন্ত সাধারণ মানুষের, আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো পিআর পদ্ধতিটা আসলে ওইভাবে মানুষের কাছে পরিচিত না। কিন্তু পিআর পদ্ধতিটা কি সেটা যদি আপনি একটু জানেন, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষকে যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে পিআর পদ্ধতির পক্ষে এই দেশের শতকরা 99% মানুষ থাকবে। হ্যাঁ, আপনি হয়তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, কারণ বড় দলগুলো থাকবে না, সমস্ত ছোট দল, এই দেশে কিন্তু 200-র উপরে নিবন্ধিত দল আছেন। হ্যাঁ, এই দলগুলো তখন কিন্তু আপনার এই পিআর পদ্ধতির পক্ষে থাকবে। পিআর পদ্ধতিটা কি? বেসিক্যালি হলো যে যত ভোট পাবে সেই দল তত আসন পাবে। এটা হলো একটা সাধারণ মেথ। সাধারণ কথায় যে দল যত ভোট পাবে সেই দল তত পার্সেন্টেজ হিসাব করে তত আসন পাবে। আমি বলবো যে হ্যাঁ, বিএনপি ছাড়া, একটু খেয়াল করে দেখেন, বিএনপি ছাড়া এখন প্রায় সমস্ত দল পিআর পদ্ধতির পক্ষে। কেন? আসলে তারা ছোট দলগুলো কি চায়? সংঘবদ্ধ হতে চায়। যখন আপনি সংখ্যালঘু থাকেন তখন কি ইউনাইটেড থাকেন। হ্যাঁ, ছোট দলগুলো এই জন্য ইউনাইটেড হয়েছে যে পিআর পদ্ধতির পক্ষে। আমি মনে করি যে পিআর পদ্ধতি বাংলাদেশের এই যে নতুন দেশ গঠনের যে আমরা প্ল্যান করি, আমরা যে পরিকল্পনা করি, এটাকে একটা বড় ধরনের স্বৈরাচার হইতে, আমরা বলি যে একটা দল স্বৈরাচার হয়ে যায়, সেই স্বৈরাচার হইতে বাধা দিবে। এবং এই পিআর পদ্ধতি যদি আমাদের দেশে আসলেই আমরা চালু করতে পারি, তাহলে পরে একটা শাসন ব্যবস্থায় একটা ভালো ধরনের পরিবর্তন আসবে, যেটা হলো সুশাসন নিশ্চিত হবে। এবং হলো গিয়ে আমি মনে করি যে যেই স্বৈরতন্ত্র হয়তো আর এই দেশে আসবে না। এটা যদি আমরা মনে করি যে এটা একটা নতুন ছাত্রদের এটা হতে পারে, কিন্তু আমাদের পুরাতনদের যে সংগঠনগুলো আছে, পুরাতন যে দলগুলো আছে, তাদেরও গ্রহণ করা উচিত, তারা যদি ভালো করতে চায়। আমাদের আজকের সময় একেবারেই শেষ। আপনি যেমন বলছেন, আমিও তেমনি চাই যে বাংলাদেশ সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটি আমাদের সকলের চাহিদা থাক। দর্শক, আজ সময় একেবারেই শেষ। দেখা হবে অন্য কোনো আয়োজনে, ততক্ষণ সঙ্গেই থাকুন।